সহজ লেখা তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 এসটি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টা 15 মিনিট। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের পিডিএফ গুলো নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। পরের দাগে ফরাসি সংবিধান সভা ফ্রান্সকে ড্যাশ ডিপার্টমেন্টে বিভক্ত করে। এখানে অপশন রয়েছে 83টি, 80টি, 90টি না 101টি। তো ফরাসি সংবিধান সভা ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্টে বিভক্ত করে। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে পাদুয়ার ঘোষণা জারি করেন চতুর্দশ লুই, লিওপোল্ড, ফ্রেডারিক দ্বিতীয়, উইলিয়াম না রোবসপিয়ার। তো পাদুরাই যে ঘোষণা জারি করেন, উত্তর লিখবে লিওপোল্ড। এরপর গয়ের দাগা প্রশ্ন, ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল যাজকরা, অভিজাতরা, ধনী বুর্জোয়ারা না শাকলতরা। তো ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল ধনী বুর্জোয়ারা। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে কোন ভারতীয় শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? সিরাজউদ্দৌলা, হায়দার আলী, টিপু সুলতান, নানা সাহেব। তো কোন ভারতীয় শাসক জ্যাকোবিন দলের সদস্য ছিলেন? উত্তর লিখবে টিপু সুলতান। নেক্সট হচ্ছে ওমর দাগে লেফেভর ছিলেন ফরাসি ইতিহাসবিদ, দার্শনিক, রাজনীতিবিদ না বিপ্লবী নেতা। তো লেফেভর ছিলেন ফরাসি ইতিহাসবিদ। এরপর চয়ের দাগে হচ্ছে নেপোলিয়ন জার্মানির 300টি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন? 250টি, 39টি, 83টি না 700টি। উত্তর এখানে হবে অপশন 2টা, 39টি, ঠিক আছে, রাজ্য গড়ে তোলেন। ছয়ের দাগের প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় ড্যাশকে? রুশোকে, নেপোলিয়নকে, ভলতেয়ারকে, রোবসপিয়ারকে। তো ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় নেপোলিয়নকে। বর্গীয় দাগে হচ্ছে কোড নেপোলিয়নে বিধির সংখ্যা ছিল 2076টি, 2176টি, 2197টি, 2287টি। এখানে উত্তর হচ্ছে অপশন 4টা হবে 2287টি বিধির সংখ্যা ছিল, ঠিক আছে, কোড নেপোলিয়নে। ঝয়ের দেখা হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে, 1803 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে। তো ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে। এরপর ইংল্যান্ড দেখা প্রশ্ন, কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন? ফন্টেনব্লো, এরপর হচ্ছে ক্যাম্পো কর্মিও, টিলসিড না অ্যামিয়েন্স। সঠিক উত্তর হচ্ছে অপশন 1টা হবে ফন্টেনব্লো। ওকে, পরবর্তী প্রশ্ন 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পরের দাগে অ্যামিয়েন্সের সন্ধির ফলে কোন শক্তি জোট ভেঙে যায়? তো দ্বিতীয় শক্তি জোট ভেঙে যায়, এটা উত্তর লিখবে অ্যামিয়েন্সের সন্ধির ফলে, ঠিক আছে। পরের দেখা হচ্ছে লিজিয়ন অফ অনার কি? তো নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত ফ্রান্সের এক ধরনের রাষ্ট্রীয় সম্মান বা উপাধি, এটা হচ্ছে লিজিয়ন অফ অনার। গোয়ার দাগে বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী কোন মাসে রোবসপিয়ার মারা যান? এখানে উত্তর লিখবে থার্মিডোর বা জুলাই মাসে, ওকে, রোবসপিয়ার মারা যান। হোয়াইট দাগে নেপোলিয়ন কার হাতে নীল নদের যুদ্ধে পরাজিত হন? তো ব্রিটিশ সেনাপতি নেলসনের হাতে নেপোলিয়ন নীল নদের যুদ্ধে পরাজিত হন। উমর দাগে ন্যাশনাল কনভেনশন কবে গঠিত হয়? এখানে উত্তর হচ্ছে 1792 খ্রিস্টাব্দে ন্যাশনাল কনভেনশন গঠিত হয়। নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন চয়ের দাগে গ্যাবেলা কি? উত্তর হচ্ছে বিপ্লব পূর্ব ফ্রান্সে লবণের উপর ধার্য করকে বলা হয় গ্যাবেলা। ছয়ের দাগে হচ্ছে করভি কি? উত্তর লিখবে বিপ্লব পূর্ব ফ্রান্সে বিনা বেতনে বেগার শ্রমকে বলা হয় করভি। বর্গীয় দাগে ফরাসি বিপ্লবের আদর্শগুলি লেখো। এখানে উত্তর হচ্ছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, হচ্ছে এই 3টি হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ। ঝয়ের দাগে কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে? এখানে উত্তর লিখবে ষোড়শ লুই এর আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে। এরপর হচ্ছে ইংর দাগে কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ডাক্তার গিলোটিন। ওকে, 3 নম্বর দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। পরের দাগে লেতর দ্য ক্যাসে কি? দেখো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত লেতর দ্য ক্যাসে ছিল এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে বন্দি করে দীর্ঘদিন বিনা বিচারে জেলে আটকে রাখা যেত। পরের দেখা হচ্ছে কিভাবে বাস্তিল দুর্গের পতন ঘটে? তো বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈর শাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো। প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং কারারক্ষীদের হত্যা
করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়। ওকে, গয়ের দেখা হচ্ছে সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ লেখো। উত্তর লিখবে ফ্রান্সের সন্ত্রাসের শাসন শুরু হওয়ার দুটি কারণ হচ্ছে 1 নম্বর, দেশের বিভিন্ন স্থানে প্রতি বিপ্লবী শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। 2 নম্বর, বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছিল। গয়ের দেখা হচ্ছে মিলান ডিক্রি কি। তো ফরাসি সম্রাট নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে মিলান শহরে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে 1 নম্বর হচ্ছে কোনো নিরপেক্ষ বা মিত্র দেশ অবরুদ্ধ বন্দরে জাহাজ পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে। 2 নম্বর, কোনো নিরপেক্ষ দেশের জাহাজ ইংল্যান্ডে প্রবেশ করলে তা শত্রু দেশের জাহাজ বলে গণ্য হবে। এই ঘোষণা মিলান ডিক্রি নামে পরিচিত। উমরদাগের ডাইরেক্টরি শাসন বলতে কি বোঝো? তো 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। তো এর দেখা হচ্ছে কনফেডারেশন অব দ্য রাইন কি, এর প্রতিষ্ঠাতা কে? তো এখানে উত্তর লিখবে নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির 300টি রাজ্য ভেঙে 39টি রাজ্যে পরিণত করেছিলেন। এটা করার প্রধান কারণ ছিল ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা। জার্মানির সেই 39টি রাজ্যকে নিয়ে যে রাষ্ট্র সমবায় গঠিত হয় তাই কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন। ঠিক আছে, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন কে না? নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে তিনি করেছিলেন। এরপর 4 নম্বর দেখে 7-8টি বাক্যে উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 4 করে 4 দুগুণে 8 নম্বর এখানে দেওয়া আছে। পরের দেখা হচ্ছে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটাতে ফ্রান্সের সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে কি পদক্ষেপ নিয়েছিল অথবা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনায় দার্শনিক মন্তেস্কু ও ভলতেয়ারের কি ভূমিকা ছিল? এখানে অথবা দিয়ে দুটি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা এখানে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনায় দার্শনিক মন্তেস্কু ও ভলতেয়ারের ভূমিকা এটা লিখছি। ঠিক আছে, তো 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথমে আমরা মন্তেস্কু সম্পর্কে লিখছি। ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কু ফ্রান্সের পুরাতনতন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কু মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান। এরপর আমরা লিখব ভলতেয়ার সম্পর্কে। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো কান্দিদ ও দার্শনিকের অভিধান। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগের টিকা লিখতে বলা হচ্ছে নেপোলিয়নের স্পেন অভিযান সম্পর্কে অথবা মহাদেশীয় অবরোধ সম্পর্কে। আমরা এখানে মহাদেশীয় অবরোধ সম্পর্কে টিকা লিখছি। ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান, ওয়ারস, ফতেনব্লু প্রভৃতি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দর প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। এবার দেখো নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। ঠিক আছে, কীভাবে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতন ঘটিয়েছিল সে সম্পর্কে আমরা কিছু লিখছি। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখছি, দেখো ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতির যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। 2 নম্বর হচ্ছে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলেন। বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 3 নম্বর হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয়
ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন, সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। 4 নম্বর হচ্ছে রোম ও হল্যান্ডে অসন্তোষ। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করেন। তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। হল্যান্ডের শাসক লুই, যেটা হচ্ছে নেপোলিয়নের ভ্রাতা, ওকে, তাকে সিংহাসনচ্যুত করে ইংল্যান্ড দখল করেন। ওকে, নেক্সট হচ্ছে দেখো 5 নম্বর, দেখো 15-16টি বাক্যে উত্তর লিখতে হবে। যে কোনো এখানে একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 8 নম্বর, 8 একে 8। পরে দেখা প্রশ্ন, ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্র কতটা দায়ী ছিল। ওকে, অর্থাৎ ফরাসি বিপ্লবের যে রাজনৈতিক কারণগুলো সেগুলো আমাদের লিখতে হবে। তো ভূমিকা দিয়ে আমরা লিখছি, অষ্টাদশ শতকে ফ্রান্সে বুর্বো বংশের নেতৃত্বে কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও রাজতন্ত্রের দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। তো ক দিয়ে আমরা লিখছি বা 1 নম্বর দিয়ে লিখছি। দেখো, রাজাদের দুর্বলতা। ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলতেন, আমি রাষ্ট্র। অলস ও বিলাসী রাজা পঞ্চদশ লুই তার উপপত্নী মাদাম দা পাম্পাদুর এর দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলে প্রশাসন দুর্নীতি ও স্বজন পোষণে ছেয়ে যায়। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুই রাজতন্ত্রকে অবক্ষয়ের শেষ সীমায় নিয়ে যায়। খ দিয়ে আমরা লিখছি, অভিজাতদের আধিপত্য। প্রশাসনে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। প্রশাসন প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ইন্টেন্ডেন্ট নামে দুর্নীতিপরায়ণ কর্মচারীরা খুবই ক্ষমতাশালী হয়ে ওঠে। এরপর গ দিয়ে আমরা লিখছি, দেখো, ত্রুটিপূর্ণ আইন। অষ্টাদশ শতকে ফরাসি আইন ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও দুর্বোধ্য। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম। সাধারণ অপরাধের জন্য অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হতো। ভয়ের দাগে আমরা লিখছি, দেখো, পয়েন্ট দিয়ে, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা। ফরাসি বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও দুর্নীতিগ্রস্ত। অধিকাংশ বিচারক ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। অপরাধীদের কাছ থেকে ঘুষ গ্রহণ, জরিমানা আদায় প্রভৃতির দ্বারা দুর্নীতিপরায়ণ বিচারকরা বিপুল অর্থ উপার্জন করতেন। পয়েন্ট দিয়ে আমরা লিখছি, দেখো, ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা। ফ্রান্সের 95% সম্পদ যাজক ও অভিজাত সম্প্রদায়ের হাতে থাকলেও এর জন্য তাদের কাছ থেকে কোনো কর আদায় করা হতো না। ফলে যাবতীয় করের বোঝা বহন করতে হতো দেশের মাত্র 5% সম্পদের মালিক তৃতীয় সম্প্রদায়কে। উপসংহারে আমরা লিখছি, ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ঐতিহাসিক পিসার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছেন। ওকে, তো এগুলো হচ্ছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ বা ফরাসি বিপ্লবের যে রাজতন্ত্র যে কারণ সেটা আমরা লিখলাম। এর সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া আছে, খয়ের দাগে নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি উল্লেখ করো বা নেপোলিয়নের সংস্কারগুলি উল্লেখ করো। ঠিক আছে, তো ভূমিকা দিয়ে আমরা প্রথমে লিখছি, ফরাসি শাসক নেপোলিয়ন শুধু সমরকুশলী যোদ্ধা হিসেবেই নয়, সুদক্ষ সংস্কার হিসেবেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এরপর নেপোলিয়নের সংস্কারগুলো আমরা লিখছি। দেখো, ফরাসি সম্রাট নেপোলিয়নের প্রধান সংস্কারগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করেন এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেন। 2 নম্বর, অর্থনৈতিক সংস্কার। দেশের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে সকলকে আয়কর প্রদানে বাধ্য করেন। নতুন কর না চাপিয়ে তিনি কী করেন, পুরনো কর আদায়ে জোর দেন। 3 নম্বর হচ্ছে শিক্ষা সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে বেশ কিছু মাধ্যমিক, ফলিত বিজ্ঞান, চিকিৎসা, কারিগরি, আইন, শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 29টি লাইসি বা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। নেক্সট 4 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন পোপ সপ্তম পায়াসের সঙ্গে কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এই চুক্তির দ্বারা পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ মেনে নেন। ফ্রান্স রোমান ক্যাথলিক ধর্মমত গির্জাকে স্বীকৃতি দেয়। 5 নম্বর হচ্ছে আইন বিষয়ক সংস্কার। নেপোলিয়ন বিভিন্ন প্রদেশে প্রচলিত বিভিন্ন ধরনের আইনগুলির মধ্যে সামঞ্জস্য আনতেন। 1802 খ্রিস্টাব্দে 2287টি, মতান্তরে 2281টি বিধি সম্বলিত কোড নেপোলিয়ন নামে এক আইন সংহিতা প্রবর্তন করেন। এর দ্বারা সামন্ততন্ত্রের বিলুপ্তি, ব্যক্তি স্বাধীনতা ও সম্পদের
অধিকারের স্বীকৃতি, আইনের দৃষ্টিতে সাম্য, ধর্মীয় সহনশীলতা, সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রভৃতি কার্যকর করেন। এরপর উপসংহারে লিখছি, নেপোলিয়ন তার সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। এভাবে আমরা নেপোলিয়নের সংস্কার সম্পর্কে লিখলাম বা অভ্যন্তরীণ সংস্কার সম্পর্কে আমরা লিখলাম। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের। এখানে আমরা একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। আর এর প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমার অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।